এই সাজেশনটা ফলো করে যদি আগামী কয়েকদিন ভালো করে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমরা ইকোনমিক্স এ প্লাস পাবে। আমি হলফ করে বলতে পারি, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে ৪ টা অধ্যায় পড়তে বলব, এই ৪ টা অধ্যায় যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে তোমরা ৭ থেকে ৮ টি সৃজনশীল প্রশ্ন হুবহু কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ফাইনাল সাজেশনটা দেখে নিই। তো আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু আমি ক্লাস নিব। প্রথমে আমি তোমাদেরকে কি করব, বেসিক বুঝাবো, তারপর সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সলভ করে দিব, যেখান থেকে তোমাদের পরীক্ষা 100% কমন পাবে। তারপর আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করিয়ে দিব। যে এমসিকিউ গুলো সলভ করিয়ে দিব, এগুলো করতে পারলে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসগুলো আমি এই ভিডিওর পরবর্তীতে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিও। তো প্রথম চ্যাপ্টারের জন্য তোমাদের জ্ঞানমূলক পড়তে হবে। নির্বাচন বলতে কি বুঝো, ব্যষ্টিক অর্থনীতি কি, নির্দেশমূলক অর্থব্যবস্থা কি, অভাব কি, নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থনীতি কি, ইসলামিক অর্থব্যবস্থা কি, গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি, অর্থনীতি নির্বাচন কি, অর্থনীতি ব্যবস্থা কি। প্রিয় শিক্ষার্থীর বিষয় হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো, উৎপাদন সম্ভাবনা রেখা কি, অর্থব্যবস্থা কি, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, সম্পদ কাকে বলে, উৎপাদন বলতে কি বুঝো। তো জ্ঞানমূলকের জন্য তোমাদেরকে এগুলো পড়লে হবে। তো খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করো, সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়, উৎপাদন সময়ের রেখা বলতে কি বুঝো, মোস্ট ইম্পর্টেন্ট, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ, নির্দেশমূলক অর্থব্যবস্থা সক্রিয় দাম ব্যবস্থা গুরুত্ব নেই, অনেক বেশি ইম্পর্টেন্ট, উৎপাদন সময়ের রেখা, এটা রিপিট হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা। কেন নির্বাচন সমস্যা সৃষ্টি হয়, সক্রিয় দাম ব্যবস্থা ধারণাটি ব্যাখ্যা করো, অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচনের সমস্যা দেখা যায়, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যা মূল কারণ, সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন, দুষ্প্রাপ্যতা নির্বাচনে একে অপরের পরিপূরক। অনুধাবনমূলক প্রশ্নের জন্য একটি পড়লে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের জন্য কি পড়বে? সৃজনশীলের জন্য তোমাদের পরীক্ষায় উৎপাদন সম্ভাবনা রেখা 100% গুরুত্বপূর্ণ। আমরা ধরেই নিতে পারি যে এখান থেকে 1000% আসবেই আসবে। 100% বললে ভুল হবে, 1000% আসবেই আসবে। এই উৎপাদন সময়ের রেখার উপর সিকিউ, এমসিকিউ আমি সলভ করে দিয়েছি। সেই ক্লাসটি তোমরা এই ভিডিওর পরবর্তীতে পেয়ে যাবে। তো প্রথমে পড়বে উৎপাদন সময়ের রেখা, তারপর তোমাদেরকে পড়তে হবে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাগুলো তোমাদেরকে জানতে হবে এবং এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তো এগুলো যদি তোমরা পড়তে পারো, তাহলে সিকিউ কিন্তু তোমরা 1 থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এগুলো কিছুই পড়োনি, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এগুলোর উপর আমি ক্লাস নিব। তো অধ্যায় 2, এই যে 2 নম্বর অধ্যায়, ভোক্তা উৎপাদকের আচরণ মোস্ট ইম্পর্টেন্ট। আমি হলফ করে বলতে পারি, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 3টি সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে বুঝো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টাকে আমি বলব যে ভালো করে পড়ার চেষ্টা করো। এই অধ্যায়টাকে যদি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা 3টা সৃজনশীল আনসার করতে পারবে এবং 5 থেকে 6টি এমসিকিউ কিন্তু কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের উপর আমি একটি ক্লাস নেব। সেই ক্লাসটা তোমরা এই ভিডিওর পরবর্তীতে পেয়ে যাবে। তো সেজন্য তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে, উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, চাহিদা কি, চাহিদা বৃদ্ধি কি, চাহিদা অপেক্ষক কি, চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে, যোগান কি, যোগান বৃদ্ধি কি। আরেকটা বিষয় বলে রাখি, এগুলো শুধু মুখস্থ করার বিষয় না প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। যদি এগুলো বুঝতে পারো একবার, আমার সেই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। যদি এগুলো বুঝে বুঝে পড়তে পারো, তাহলে কিন্তু মনে থাকবে। আর যদি বুঝে না পারে, শুধু মুখস্থ করো, তাহলে কিন্তু আনসার করতে পারবে না। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝার বিষয়। রেখা ডাল কাকে বলে, অপেক্ষক কাকে বলে, ডাল কি, চাহিদার স্থিতিস্থাপকতা কি, যোগান বিধি কি, চলক কি, রেখার ডাল কাকে বলে, পরিপূরক দ্রব্য কাকে বলে, ধ্রুবক কি, ভারসাম্য দাম কি, স্থিতিস্থাপকতা কি, স্বাধীন চলক কাকে বলে, চলক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি তোমাদেরকে একটু বেশি দিয়েছি জ্ঞানমূলক 21টা। কেন? এর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু 3টি সৃজনশীল প্রশ্ন আসবে। কয়ের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে এই অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে, যোগানের উপর সময়ের প্রভাব ব্যাখ্যা করো, প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী ব্যাখ্যা করো, প্রান্তিক উপযোগ থেকে কিভাবে মোট উপযোগ পাওয়া যায়, আয় চাহিদাকে কিভাবে প্রভাবিত করে, ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধির কার্যকর হয় না, অনেক বেশি ইম্পর্টেন্ট, সীমাবদ্ধতা যোগানের ক্ষেত্রে যোগান বিধিও কার্যকর, প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় প্রত্যেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। দামের সাথে যোগানের পরিমাপের সম্পর্ক সমমুখী ব্যাখ্যা করো, চাহিদা বৃদ্ধি কি সর্বদাই কার্যকর ব্যাখ্যা করো, মজুদ ও যোগান এক নয়, অনেক বেশি ইম্পর্টেন্ট, চলক ও ধ্রুবক এক নয়। এগুলো কিন্তু বুঝার বিষয়, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝে তারপর পড়তে হবে। দামের সাথে যোগানের সম্পর্ক, সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য এখনো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা। চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল, যোগানটা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কমর সমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল, প্রশ্নটা রিপিট হয়ে গেছে। পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার সম্পর্ক, চলক ও ধ্রুবক একই নয়, বিলাসজাতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় চাহিদা নয়, ব্যাখ্যা করো। দাম স্থির রেখে আয় বাড়লে চাহিদা রেখার কোন ধরনের পরিবর্তন ঘটে, বক্ররেখার ডাল সকল বিন্দুতে সমন্বয়, ব্যাখ্যা করো। চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়। তারপর হচ্ছে প্রত্যেক উপকরণ মূল্য কোনো দ্রব্যের যোগান কিভাবে প্রভাবিত করে, সর্বোচ্চ মোট উপযোগ কাকে বলে। তারপর তোমাদেরকে পড়তে হবে উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। এই জায়গায় নাম্বারিং একটু ভুল রয়েছে, এটা হবে সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট, তোমাদেরকে 26টি কোয়েকশনও পড়তে হবে। কেন প্রিয় শিক্ষার্থীরা, এর থেকে যদি কম পড়ো, তাহলে কিন্তু তোমাদের একটা সমস্যা সৃষ্টি হবে। একটা বিষয় আমি তোমাদেরকে বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে 3টি সৃজনশীল প্রশ্ন আসবে। যদি তোমরা 3টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে চাও, তাহলে তোমাদেরকে এই 26টি প্রশ্ন পড়তেই হবে।
কারণ এই ২৬টি প্রশ্ন যদি পড়ো তাহলে এখান থেকে ক নম্বর প্রশ্ন কমন পাবে। তো সৃজনশীল প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে, উপযোগ তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। এই বিষয়ে আমি ক্লাস নেব। চাহিদা যোগান, চাহিদা ও যোগান সূচি, চাহিদা যোগান রেখা অঙ্কন, সমীকরণ হতে কিভাবে চাহিদা যোগান রেখা অঙ্কন করা হয়, চাহিদা বিধির ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণ থেকে চাহিদা যোগান রেখা এটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষায় ১০০০% আসবে। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য, দাম ও পরিমাণ প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গার প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। স্থিতিস্থাপকতা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো তোমরা পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো যদি তোমাদের পড়তে অসুবিধা হয়, প্রিয় শিক্ষার্থীরা, এগুলো যদি তোমরা আগে থেকে কিছু না পড়ে থাকো তাহলে টেনশনের কিছু নেই। আমার ক্লাসটি করো, জাস্ট একটি সিকিউ ক্লাস করবে এবং এমসিকিউ ক্লাস করবে। এগুলো তোমাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় গিয়ে আনসার করতে পারবে। তাই বইয়ের কিছু নেই, আগে থেকে না পড়লেও কোনো সমস্যা নেই। তো অধ্যায় ৩ হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় একটি অথবা দুটি আসতে পারে। তো আমরা রিস্কে যাব না, আমরা ভেবে নিলাম যে এখান থেকে একটি প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে, গড় আয় কি, উৎপাদন অপেক্ষক কি, মাত্রাগত উৎপাদন কি, তারপর হচ্ছে প্রান্তিক উৎপাদন কি, উৎপাদন ব্যয় কি, পরিবর্তনীয় ব্যয় কি, অর্থনীতি উৎপাদন বলতে কি বুঝো, উৎপাদনের প্রধান উপকরণগুলো কি কি, উৎপাদন বিধি কি, মোট উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে বা প্রান্তিক ব্যয় কাকে বলে, মাত্রাগত উৎপাদন কি, স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক কাকে বলে, মোট ব্যয় কাকে বলে বা মোট ব্যয় কি, গড় ব্যয় কি, মোট আয় কি, ভূমির মালিকের আয়কে কি বলা হয়, ভূমির মালিকের আয়কে কি বলা হয়, স্থির ব্যয় কাকে বলে, স্থির খরচ কি, উৎপাদনের উপকরণ কি কি, স্বল্পকাল কি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা আসতে পারে দীর্ঘকাল কি, এরপরে হচ্ছে পরিবর্তনীয় ব্যয় কি, স্থির ব্যয় কি। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের ১ থেকে ২টি প্রশ্ন আসতে পারে। তো এগুলো যদি তোমরা পড়তে পারো, ইনশাআল্লাহ এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে আর এক্সট্রা কিছু পড়তে হবে না। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে, পরিবর্তনীয় ব্যয় কাকে বলে, কৃষিক্ষেত্রে কমলা সমান উৎপাদন বিধি কার্যকর কেন। এটা শুধু ক এর জন্য ইম্পর্টেন্ট না, এটা গ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গড় ব্যয় কি সর্বদাই প্রান্তিক ব্যয়ের সমান? দীর্ঘকালে কোন ধরনের ব্যয় বিরাজমান? মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষ সমান্তরাল ব্যাখ্যা করো। উৎপাদনের স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝো? শিল্পক্ষেত্রে কমলা সমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর ব্যাখ্যা করো। অথবা এরকম আসতে পারে যে প্রথম পর্যায়ে কমলা সমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন? মোস্ট ইম্পর্টেন্ট। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় কেন? ব্যাখ্যা করো। দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? অনেক বেশি ইম্পর্টেন্ট। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। অনেক বেশি ইম্পর্টেন্ট। দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? উৎপাদন বলতে কি বুঝো? দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা করো। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক সব উপকরণ পরিবর্তন হয় না কেন? গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে? ব্যাখ্যা করো। স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার থেকে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য এগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো পড়তে হবে, আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি ১০০০% এই কোয়েকশনটা আসবে। সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে বলবে যে এসি ও এমসি রেখা, বলবে যে এসি ও এমসি এর চিত্র ও এদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এসি এবং এমসির মধ্যে যে সম্পর্ক, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় ১০০০% পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো এই বিষয়টা কিন্তু আমি আমার ক্লাসে ভালো করে সলভ করে দিব। তো সেই ক্লাসটা তোমরা এই ভিডিওর পরবর্তীতে পেয়ে যাবে। তো এই অধ্যায় থেকে কমলা সমান প্রান্তিক উপযোগ বিধির বিষয়টা পড়তে হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। উৎপাদন ব্যয় পড়তে হবে, উৎপাদন আয় পড়তে হবে। তো এইগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটি সৃজনশীল অথবা দুটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। বিশেষ করে আমি তোমাদেরকে বলবো এসি ও এমসি রেখার মধ্যে যে সম্পর্কটা, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পাবে। তো তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্ন আসবে এবং ৩ থেকে ৪টি কিংবা ৫টি এমসিকিউ আসতে পারে। তো এই চ্যাপ্টারটা অনেকেই ভয় পাও। এই চ্যাপ্টারটা কিন্তু একদম সহজ। যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আনসার করা একদম সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের উপর আমি দুটি ক্লাস নিব। প্রথম ক্লাসটা হবে বেসিক, পাশাপাশি হচ্ছে সিকিউ সলভ করিয়ে দেব। যে সিকিউগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা ১০০% কমন পাবে। আমি তোমাদেরকে মাত্র ৩টি সিকিউ সলভ করে দেব। এই ৩টি সিকিউ ভালো করে বুঝতে পারলে ইনশাআল্লাহ ২টি প্রশ্ন অথবা ১টি প্রশ্ন পরীক্ষায় আনসার করতে পারবে। এবং এমসিকিউ তোমাদেরকে আমি ৫০টি সলভ করিয়ে দিব এবং এই ৫০টি এমসিকিউ থেকে তোমাদের পরীক্ষায় ৪ থেকে ৫টি প্রশ্ন হুবহু কমন পাবে। তো আমি তোমাদেরকে বলবো সেই ভিডিওটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করিও। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে, বাজার কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, দ্বৈপলী বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কি, দ্বৈশ্রেণী বাজার কি, মনোশ্রেণী বাজার কি, অস্বাভাবিক মুনাফা কি, দ্বিপাক্ষিক বাজার কি, অলিগরি বাজার কি, স্থানীয় বাজার কি, অতি দীর্ঘকালীন বাজার কি, বাজার ভারসাম্য কাকে বলে, স্থানীয় বাজার কাকে বলে, স্বল্পকালীন বাজার কাকে বলে, ফার্ম কি, অতি স্বল্পকালীন বাজার কি, আন্তর্জাতিক বাজার কাকে বলে। মাত্র ৪টি অধ্যায় যদি ভালো করে পড়তে পারো তাহলে ইকোনমিক্স প্রথম পত্র পরীক্ষায় ৮টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইকোনমিক্স ফার্স্ট পেপারে সাজেশন দিব। অর্থনীতিতে বাজার বলতে কি বুঝো বা বাজার কাকে বলে। তো এই চ্যাপ্টার থেকে এই 20 কোয়েকশন যদি তোমরা পড়তে পারো, ইনশাআল্লাহ জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে খ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে, একচেটিয়া কারবারি দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন, ব্যাখ্যা করো। অর্থাৎ একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প কি হয়? অভিন্ন হয়, ভিন্ন হয় না, অর্থাৎ একই হয়। একই এবং অভিন্ন একই কথা।
তারপর হচ্ছে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে, কখন ফার্ম ও শিল্প একই হয়ে ব্যাখ্যা করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন একটি দাম বিরাজ করে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীর এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিগত বছরে এই প্রশ্নটা কিন্তু বারবার আসতে থেকে গিয়েছে। একচেটিয়া বাজারে বিক্রেতার দাম নির্ধারণকারী ব্যাখ্যা করো, অনেক বেশি ইম্পর্টেন্ট। স্থানীয় বাজার বলতে কি বুঝো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর সমান এমআর হয় কেন ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গায় আমি তোমাদেরকে একটা বিষয় বুঝিয়ে দিই যে এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তো দেখো এই জায়গায় এটা হচ্ছে এমআর রেখা। তো এখানে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই এমআর রেখা কিন্তু এই অক্ষের সমান্তরাল এবং এখানে কিন্তু এআর সমান এমআর হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমি মেইন ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো সেই ক্লাসটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপর তোমাদেরকে পড়তে হবে একচেটিয়া বাজারে এআর ও এমআর সমান নয় কেন ব্যাখ্যা করো। একচেটিয়া বাজারে গড় আয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। বলছে যে একচেটিয়া বাজারে গড় আয় রেখা কি বলছে, যে বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ একচেটিয়া বাজারে এভাবে থাকবে। এই হচ্ছে একচেটিয়া বাজারের চিত্র, এটা হচ্ছে এআর এবং এটা হচ্ছে এমআর। এআর কি, এআর হচ্ছে গড় আয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় বলছে যে গড় আয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই যে গড় আয় রেখা, এটা কিন্তু এই বাম থেকে ডান দিকে নিম্নগামী, এই বিষয়টাকে বোঝাচ্ছে। তো এই বিষয়গুলো আমি ক্লাসে ভালো করে বুঝিয়ে দিব। কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়, একচেটিয়া বাজার ও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে যে পার্থক্যতা ব্যাখ্যা করো। একচেটিয়া বাজারে এআর গ্রেটার দেন এমআর। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় এআর গ্রেটার দেন এমআর তোমরা কি বুঝতে পেরেছো? এই হচ্ছে একচেটিয়া বাজারের চিত্র, এই হচ্ছে এআর, এ হচ্ছে এমআর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই এআর রেখা কিন্তু এমআর রেখার কি নিচে অবস্থান করতেছে, অর্থাৎ এআর রেখা উপরে এমআর রেখার নিচে। তার মানে এআর রেখাকে আমরা বড় বলতে পারি এবং এমআর রেখাকে ছোট বলতে পারি, অর্থাৎ এআর গ্রেটার দেন এমআর। তো এই বিষয়গুলো আমি আমার ক্লাসে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে গ্রামগলিতা বলা হয় কেন, ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় ব্যাখ্যা করো। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প। প্রিয় শিক্ষার্থীর এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তারপর হচ্ছে ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কি বুঝো। তো এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এআর সমান এমআর হয় কেন, দীর্ঘকালে স্থির বেতা কেন কেন। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যে 19টা কোয়েকশন দিয়েছি, তোমাদেরকে এই 19টি কোয়েকশন পড়তেই হবে এবং এগুলো কিন্তু যদি তোমরা বুঝে বুঝে পড়তে পারো তাহলে একদম ইজি হয়ে যাবে। আমি যখন বাজার চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যখন চতুর্থ চ্যাপ্টারের উপর তোমাদেরকে ক্লাস দিব, তো সেই ক্লাসটা যদি করতে পারো তাহলে যে বিষয়টা হবে, তোমাদের খ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে না, সেই ক্লাসটা করলে কিন্তু তোমাদের এমনিতেই মন থাকবে। তো এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে, একচেটিয়া বাজারে স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য চিত্র মুনাফা নির্ণয় করো। স্বল্পকালে যে 3 ধরনের ভারসাম্য অর্জন করে সেটা পড়তে হবে এবং 3 ধরনের ভারসাম্য থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। একচেটিয়া বাজারে বিষয়টাকে পড়তে হবে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ঠিক একইভাবে স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য অর্জন করে এবং 3 ধরনের ভারসাম্যটা চিত্রের মাধ্যমে এবং মুনাফা নির্ণয় করতে হবে। তো এই বিষয়গুলো আমি আমার ক্লাসে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে কত স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না ব্যাখ্যা করো। তো এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, সিকিউ ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপর তোমাদের রয়েছে নবম অধ্যায়। তো এই চ্যাপ্টারের জন্য জ্ঞানমূলক পড়তে হবে জিডিপি এর পুনরূপ কি, এনএনপি এর পুনরূপ কি, জিএনআই এর পুনরূপ কি, সামগ্রিক আয় কাকে বলে, মোট জাতীয় আয় কি বা জিএনআই কি, মোট দেশজ উৎপাদন কাকে বলে বা জিডিপি কি, নিট জাতীয় আয় কাকে বলে বা এনএনআই সংজ্ঞা দাও। এবং তোমাদেরকে পড়তে হবে সামগ্রিক ব্যয় কি, এবং তোমাদেরকে পড়তে হবে সামগ্রিক ব্যয় কি, যৌথ গণনা সমস্যা কি। এই নোটিফিকেশন তোমরা ভালো করে পড়ার চেষ্টা করিও। তো অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই চ্যাপ্টার থেকে পড়তে হবে ব্যক্তির ভোগ তার আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে কেন ব্যাখ্যা করো। এবার সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি ব্যাখ্যা করো, অথবা সঞ্চয়ের সাথে বিনিয়োগ কিভাবে সম্পর্কিত। তো প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টার থেকে এগুলো তোমরা পড়ে নেবে। তারপর তোমাদের রয়েছে দশম অধ্যায়। তো দশম অধ্যায় কিন্তু অনেক সহজ একটি অধ্যায়, মুদ্রা ও ব্যাংক। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন করতে হবে। অনলাইন ব্যাংকিং কি, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কি, মুদ্রা চাহিদা বলতে কি বুঝো, অর্থের মূল্য কি, নিকাশ গড় কি, তারল্য নীতি কি, আমানত কি, অনলাইন ব্যাংকিং কি, বাণিজ্যিক ব্যাংক কি, বিহিত মুদ্রা কি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, অর্থ কি বা মুদ্রা কি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, অসীম বিহিত মুদ্রা কি, খোলা বাজার নীতি বলতে কি বুঝো বা কাকে বলে, অর্থের মূল্য কি, মুদ্রা চাহিদা কাকে বলে, মোবাইল ব্যাংকিং কি, তারপর হচ্ছে অর্থের যোগান কাকে বলে, সসীম বিহিত মুদ্রা কি, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। তো এগুলো তোমাদের পড়লেই হবে, ক নম্বরের জন্য পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও, এখান থেকে ক নম্বরের জন্য তোমরা এগুলো পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্রথম যে 4টি চ্যাপ্টার রয়েছে 1, 2, 3, 4, এই 4টা চ্যাপ্টার যদি ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকে তোমরা 7 থেকে 8টি প্রশ্ন কমন পাবে। তাই আমি তোমাদেরকে বলবো এই 4টি অধ্যায় ভালো করে পড়ার চেষ্টা করিও এবং এগুলো থেকে কিন্তু খুব সহজে আনসার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই চ্যাপ্টারগুলো পড়ো নাই এবং এগুলো নিয়ে খুব বয়ে আছো, হতাশা দিন কাটাচ্ছ, আমি তোমাদেরকে বলবো বইয়ের কিছু নেই। আমি তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের ওপর 2টি করে ক্লাস নিব। একটি থাকবে সিকিউর ওপর, একটি থাকবে এমসিকিউর ওপর। তো এগুলো যদি করতে পারো আর তোমাদের কিছুই পড়তে হবে না। তোমরা যদি আগে থেকে নাও পড়ে থাকো, জাস্ট আমার ক্লাসগুলো করলেই হবে, এর বাইরে কিছুই তোমাদেরকে পড়তে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্লাসগুলো যদি করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।